হয়রানি নয়, আদালত ন্যায় বিচার পাওয়ার স্থান, বগুড়ায় প্রধানমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করল বিএনপি। এবং সারা দেশে হামরুবেলার টিকাদান কার্যক্রম শুরু। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। ফ্যাসিবাদী শাসন আমলে ভিন্ন মতকে দমন করা হয়েছে। রাতে আদালত বসিয়ে ভিন্ন মতের হাজারো মানুষকে শাস্তি দেওয়া হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার পৈতৃক ভিটা সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা থেকে সোমবার সকালে রওনা হয়ে সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে 11টার দিকে সরকার প্রধান হেঁটে জজকোর্ট প্রাঙ্গণে গিয়ে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। এরপর বেলা 11:30টার দিকে আদালতের কনফারেন্স রুমে বগুড়া সহ 7 জেলায় বিচার বিভাগের ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা বা ই-বেইল বেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান অভিযোগ করেন, অতীতে গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট ও ওয়ারেন্ট প্রত্যাহারের বিলম্ব দেখিয়ে বিরোধী মতের বহু মানুষকে হয়রানি করা হয়েছে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে এসব অনিয়ম কমিয়ে দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে আশা করেন তিনি। ন্যায় বিচারে বিলম্ব করা মানেই ন্যায় বিচারকে উপেক্ষা বা অস্বীকার করা। আমি আশা করি বিচার বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক উদ্যোগ নিয়ে ই-বেইল বন্ড ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিক সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, 1/11-র সময় 18 মাস কারাগারে থাকার সময় তিনি দেখেছেন বহু অসহায় ও দরিদ্র মানুষ আইনি সহায়তার অভাবে জেল খেটেছেন। বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। আমি মাননীয় আইনমন্ত্রীকে অনুরোধ করব, এই বিষয়টিকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থান। মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি হলে সমাজ থেকে সহিংসতাও কমে আসবে। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দুর্বৃত্ত। এরপর বেলা 12টার দিকে পৌর ভবনে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে 13তম সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলো বগুড়ায়। আর পৌরসভা প্রতিষ্ঠার 150 বছরে এ প্রাপ্তি উত্তরের এ জেলার। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে, সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ। দর্শক, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ এলাকা বগুড়ায় দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন কর্মসূচিতে রয়েছেন জানাবেন? ঠিকই বলেছেন, সকাল থেকে আসলে নিজ এলাকায় এসে প্রধানমন্ত্রী কর্মব্যস্ত সময় পার করছেন এবং আজকে সকালে তার 10টায় কর্মসূচি এবং ইতিমধ্যেই তিনি সকাল 10টায় পৌঁছানোর পরে
তার যে শহরে তিনি পারের ভবন উদ্বোধনের পাশাপাশি ইবেল বন্ড চালু করেন এবং সেখানে তিনি কথা বলেন। এবং এরপরে পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করা হয়। তো এরপর তার নিজ গ্রাম সেই বাগবাড়িতে 20 বছর পরে তিনি সেখানে গেলেন এবং সেখানকার মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা সেটি আসলে অন্যরকম এবং সেটিরও তিনি প্রত্যুত্তর দিয়েছেন এবং সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেন। 911 জনকে আজকে একই সঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের মোবাইলে মেসেজ পৌঁছে যায় এবং সেখানে তিনি বলেন যে বিদেশে পাচার হওয়া যে টাকা, সেই টাকা ফেরত নিয়ে এসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশের নারীদেরকে প্রায় 4 কোটি পরিবারকে ধারাবাহিকভাবে আগামী 5 বছর মধ্যে 4 কোটি পরিবারের কাছে তারা এই টাকা পৌঁছে দেবেন। প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন এবং এরপরে তার যে গ্রামের বাড়ি, জিয়া বাড়ি, সেই জিয়া বাড়িতে তিনি অবস্থান করছেন এবং সেখানে তিনি খাল খনন যে কর্মসূচি সেটি উদ্বোধন করেন। যেই খালে প্রয়াত তার পিতা জিয়াউর রহমান খাল খনন করেছিলেন, সেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী সেখানকার মানুষ। এবং এরপরে এদিকে শহরে কিন্তু আলতাফুন্নেসা যে ডিগ্রি খেলার মাঠ রয়েছে সেখানে বিকেলে কিন্তু জনসভা রয়েছে। সেই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং আমরা লক্ষ্য করছি যে শহরে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সেই মাঠে জড়ো হচ্ছেন এখন এবং এই এলাকার যে উন্নয়নে নানা দাবি রয়েছে, সেই দাবির কিন্তু প্রতিশ্রুতি এই প্রধানমন্ত্রী যখন এর আগে নির্বাচন প্রচার প্রচারণার সময় এসেছিলেন সেই প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন, এখন থেকে সে বাস্তবায়ন শুরু করেছেন এবং বগুড়াবাসী কিছু বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে এবং সেই সঙ্গে যে গত 17 বছর যে উন্নয়ন ব্যাহত হয়েছিল সেটিকে যেন গতিশীল হয় সেই দাবি রয়েছে এবং সেটির মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর নিয়ে জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। যাচ্ছি পরের খবরে। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের 36 জন মনোনীতের নাম ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন। নওয়াজ হালিমা আর্লি, আফসার উদ্দিন আহমেদ, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম, বিলকিস ইসলাম, খয়রুদ্দিন আহমেদ, শাকিলা ফারজানা, সৈয়দ ওয়াহিদুল আলম, হেলেন জেরিন খান, আব্দুল লতিফ খান, নিরুফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, পিতা নিতাই রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মোসাম্মদ সাবিরা সুলতানা, মোহাম্মদ আব্দুল মান্নান, সানসিলা জেবরিন, পিতা মোহাম্মদ হজরত আলী, সঞ্জিদা ইসলাম তুলি, হাজি মফিজুল ইসলাম, সুলতানা আহমেদ, এমএন কাজী, ফাহমিদা হক। সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় হামরুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এই কর্মসূচি 20 মে এবং অন্যান্য স্থানে 12 মে পর্যন্ত চলবে। এ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশব্যাপী হাম ও রুবেলার প্রাদুর্ভাব রোধে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় একটি স্কুলে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। Health ministry is a very big ministry, but I am totally zero. If you tell me to give a single gauge of bandage for the hospital, I will say I am sorry.
এবার মারাত্মক আকারে হামের প্রাদুর্ভাবের বিষয়টি প্রথম গোচরে আসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর অস্বাভাবিক সংখ্যার কারণে। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে কর্মকর্তারা জানান ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলার ৪৩৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৫৪,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আমিরা বানু বেগম নগর স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ২০ মে পর্যন্ত মহানগরীর বিভিন্ন কেন্দ্রে চলবে এই কার্যক্রম। লক্ষ্মীপুর সদর হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলার বিভিন্ন কেন্দ্রে আগামী ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান চলবে। মেহেরপুর জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচি। পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও শুরু হয়েছে হামরুবেলা টিকাদান কার্যক্রম। নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্তৃপক্ষ শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। নওগাঁ টিকাদান কর্মসূচির উদ্বোধন হয় সিভিল সার্জন কার্যালয়ে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এছাড়া পঞ্চগড়, ভোলা ও সাভার সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় একযোগে শুরু হয়েছে হামরুবেলা টিকাদান কর্মসূচি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দম্পতির মৃত্যু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ বন্ধ, দুর্ভোগে রোগীরা। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে পৌরসভার সুইহারি আশ্রমপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, গভীর রাতে তপন সরকারের বাড়িতে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘরের ভেতর থেকে তপন সরকার ও তার স্ত্রী লতা সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তাদের 2 সন্তান রয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ঘটনার 19 বছর পর স্বামী মোহাম্মদ সোলাইমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। এ মামলার অপর 3 আসামি শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী মোহাম্মদ সোলাইমান পলাতক ছিলেন। সোলাইমান গালুটিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে। 2007 সালের 5ই মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলাইমান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মৃতদেহ ফেলে দেয় গালুটিয়া এলাকায় পাশ ছাড়ে। পরদিন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসএসসি ও সমমানের পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। পরীক্ষার্থীরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন, তখন অ্যাডমিট কার্ডে ভুলের কারণে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমির প্রায় 150 শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আগামীকাল থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমির 212 শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীরা প্রবেশপত্র তুলতে গিয়ে দেখেন কারো বাবা মার নামে ভুল, কারো ক্ষেত্রে হয়েছে ছবি পরিবর্তন, অনেকের আবার হয়ে গেছে বিভাগ পরিবর্তন। এতে দিশেহারা হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক রায়হান সরকারকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। তবে পরীক্ষার আগেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কারোর নাম ভুল, আবার কারো বানানো একটা ঠিক নেই। আর হচ্ছে আমি সায়েন্সের 1 বছর সায়েন্সে পড়ালেখা করছি, বাট আমার হচ্ছে এখানে অ্যাডমিট আছে সায়েন্স,
আমার হচ্ছে রেশনে দেওয়া আছে হিউম্যানিটিস। এটা যদি কোনো সমস্যা হয় ছেলেটার একটা বছর যাবে। এই হেডমাস্টারের গাফলেতির জন্য আজকে এই ছাত্রছাত্রীদের এই অবস্থা। আশা রাখি আজকের মধ্যে আমাদের একটা সমাধান হয়ে যাবে এবং আগামীকাল তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। দেশের খবরের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ বন্ধ দীর্ঘদিন। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজার হাজার রোগী। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর বিভাগের সবচেয়ে বড় এবং প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা সেবায় উত্তরবঙ্গের 8 জেলার প্রায় 2 কোটি মানুষের ভরসা স্থল। হাসপাতালের জরুরি বিভাগের পাশেই 17 শয্যা বিশিষ্ট ক্যাজুয়ালিটি বিভাগ। এটিকে নির্মাণ করা হয়েছে প্রায় 1,63,00,000 টাকা ব্যয়ে, অথচ দীর্ঘদিন ধরে বিভাগটি বন্ধ, ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম, অ্যাম্বুলেন্সে ফুল সাপোর্ট দিলাম যে সে অক্সিজেন পাইতেছে, সব কিছু ঠিক আছে। এমার্জেন্সি গেটে আসার পরে যখন ট্রলিতে তুললো, ওখানে আমরা কোনো অক্সিজেন পাচ্ছি না। তো দেখা যাচ্ছে এখান থেকে রুগীকে মানে নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে যাইতে যাইতে রুগী মারা যাচ্ছে। চিকিৎসকরাও মনে করেন ক্যাজুয়ালিটি বিভাগ চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্ধেক রোগীর চাপ কমানো সম্ভব হবে। যদি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয়ে যায়, তাহলে আমরা এই 50% রুগীকে আমরা হসপিটালের বাইরে চিকিৎসা দিয়ে এই ভিজিটরদেরকে ওইখান থেকে আমরা সেবা দিয়ে বাড়িতে পাঠাইতে পারি। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে ব্যয়বহুল সরঞ্জাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে দক্ষ জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন, তা তাদের নেই। আমাদের অলরেডি ওইখানে আমরা 17টা বেড আমরা এস্টাবলিশ করেছি। 17 বেডের একটা ক্যাজুয়াল সেন্টার, সাথে আইসিইউ এবং এসডিইউ মতো অবস্থা সহ। তো আমরা কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে আইসিইউর জন্য, সেই ইনস্ট্রুমেন্টের কিছু আমরা জোগাড় করেছি। কিন্তু মেন সমস্যা দাঁড়াচ্ছে যে আরও কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেটার জন্য পুরোপুরি পূর্ণাঙ্গভাবে ক্যাজুয়ালিটি ওয়ার্ড চালু করার জন্য। এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুজুর আলী রংপুর মেডিকেল কলেজ পরিদর্শন করে আশ্বাস দেন সমাধানে। 600 বেডের হাসপাতালে 1000 বেড করা হয়েছে, কিন্তু 1000 বেডের জনবল এখনও তৈরি করা হয়নি। তো এখন হলো আমাদের এখান থেকে ফিরে যাওয়া আমার চেষ্টা থাকবে যাতে 1000 বেডের জনবল তৈরি মানে সৃষ্টি করার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। হয়রানি নয়, আদালত ন্যায় বিচার পাওয়ার স্থান, বগুড়ায় প্রধানমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করল বিএনপি। সারা দেশে হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু। দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দম্পতির মৃত্যু। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ বন্ধ, দুর্ভোগে রোগীরা। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।